স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সে কি বরপক্ষে কেউ নিয়ে যায়নি? একজনও তো মেয়ে আসেনি, তবুও কেউ নিয়ে গেল না। আমি নাবোধক মাথা নাড়ালাম। তারপর মলিন কণ্ঠে বললাম, সাদা কাপড় দিয়ে অন্তত দেহ ঢাকতে হবে। আঙ্কেল ইশারা করে আলমারির দিকে দেখিয়ে দিয়ে নিজের চোখ ডলে বললেন, এখানে আছে, আমি একটু পরে যাচ্ছি মা। আমি মাথা দুলিয়ে আলমারির কাছে গিয়ে দাঁড়ালাম। আলমারি থেকে কাপড় বের করে নিলাম। কাপড়টা ছোট, কিন্তু আপাতত একটা দিয়েই কাজ চালাতে হবে। সেটা বের করে রেখে দিলাম। ড্রাইভারের কল এসেছে, আর এক মুহূর্ত থাকা অসম্ভব হয়ে উঠেছে আমার কাছে। নিঝুমের সাথে কথা বলার চেষ্টা করলাম, আবারও লাভ হলো না। বিদায় জানিয়ে বাইরে বের হলাম। লোকটার মৃতদেহ তুলে নিয়েছে সবাই মিলে। ভয়ে ভয়ে জঙ্গলের চিকন রাস্তা দিয়ে হেঁটে রাস্তার সামনে আসতেই গাড়ি দেখতে পেলাম। গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। এই মুহূর্তে পুরো শরীর একটু পরপর কেঁপে উঠছে। যতই সাহসিকতা দেখাই না কেন, এই প্রথম কাউকে নিজের চোখের সামনে এভাবে মরতে দেখলাম। সেই কারণে বেশ ভয় পেয়ে রয়েছি। একটু পরপর শ্বাস ছাড়ছি। বাড়িতে আসতেই মুখে আয়াস চৌধুরীর নাম নিতেই বাবা আর ভাইয়া দুজনেই যেন আমার ভুল ধরে বসলো। তাদের একটাই কথা যে ছিল, সে আয়াস চৌধুরী মোটেই ছিল না। হয়তো অন্য কেউ তার পরিচয় নিয়ে এসেছিল, কারণ আয়াস চৌধুরীর নাকি শত্রুর কমতি নেই শহরে। সেদিনের মতো আমি বাবা আর ভাইয়ার কথা মেনে নিয়েছিলাম, তবে সন্দেহটা পুরোপুরি দূর হয়নি। সারা রাত আর ঘুম হয়নি আমার। চোখ বন্ধ করলেই রক্তবন্যা দৃশ্য বারবার ভেসে উঠছিল। এপাশ ওপাশ করতেই রাতটা কেটে যায়। সকাল সকাল নিচে ড্রয়িং রুমে বসে বসে ড্রিঙ্কস করতে মগ্ন আয়াস। তার সামনে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত লোক রকি। রকি মিনমিন করে বলে উঠল, স্যার। আয়াস ভ্রু কুঁচকে তাকালো। মাথা উঁচিয়ে ইশারা করে ব্যাপারটা জানতে চাইল সে। রকি গলা খাকারি দিয়ে বলল, সকাল সকাল ব্রেকফাস্ট না করে ওইসব খাওয়া কি ঠিক? আয়াস এক নাগারে কিছুক্ষণ রকির দিকে তাকিয়ে থাকতেই থতমত খেয়ে যায় রকি। তারপর গ্লাস রেখে সেটাতে একটা একটা করে বরফের টুকরো গ্লাসে ভরে ড্রিঙ্কসের বোতল খুলতে খুলতে বলল, দেখো রকি, আমার কাছে ড্রিঙ্কসই সব। ব্রেকফাস্ট ড্রিঙ্কস, লাঞ্চ ড্রিঙ্কস, ডিনার ড্রিঙ্কস, বড় ভাইয়ের থেকে এটা খাওয়া শিখেছি। তবে মানুষ ভাত ডাল মাংস না খেলে নাকি বাঁচে না, তাই মাঝে সেসব খেতে হয়। বাঁচতে হবে, নিজের হাতে সবাইকে শাস্তি দেওয়ার জন্য তো বাঁচতে হবে বলো। বাট হ্যাঁ, আমার আরেকটা নেশার জিনিস তো পেয়ে গেছি। আই থিঙ্ক এবার এর প্রতি নেশা আমার কমবে। কথাটা বলে হেসে ড্রিঙ্কসের বোতল দেখিয়ে সেটা গ্লাসে ঢালতে শুরু করলো আয়াস। রকি এদিকে সেদিকে তাকিয়ে পড়ল, আবার কি নেশার জিনিস স্যার? আয়াস হালকা এসে গ্লাস এদিক ওদিক ঘুরিয়ে হেসে দিল। বড় বড় চোখ করে আঙ্গুল উঠিয়ে পড়ল, নেশার কোনো বস্তু নয় রকি, সে জলজ্যান্ত মানুষ, জলজ্যান্ত মেয়ে রাগিনী। মুখে ছেয়ে আছে এক আলাদা উজ্জ্বলতা, বাঘিনী সে। তাকে দেখলে তো এমনিতেই নেশায় ডুবে যেতে ইচ্ছে করে। এরপর থেকে আর ড্রিঙ্কসের প্রয়োজন পড়বে বলে মনে হয় না। রকি মনোযোগ দিয়ে সেসব কথা শুনল। তারপর বুঝতে পেরে ঢোক গিলে বলল, স্যার, সেই মেয়েটা? ইয়া, ইউ আর রাইট। বাই দ্য ওয়ে, তোমাকে যে কাজটা করতে বলেছিলাম করেছো? ইয়েস স্যার। রকি ওর হাতে থাকা একটা কাগজ এগিয়ে দিল। আয়াস কাগজ নিয়ে সেটা খুলে দেখল, সেখানে রয়েছে সেই মেয়েটার ছবি। আয়াস ব্যস্ত কণ্ঠে বলল, তুমি এত তাড়াতাড়ি ওর ছবি পেলে কোথা থেকে? স্যার, ওনার ছবি পাওয়া কোনো কঠিন ব্যাপার নয়, কারণ রকি বাকিটা বলার আগেই আয়াস ইশারায় চুপ করতে বলল। রকি কিছু বলতে গিয়েও থেমে গেল। আয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল, ওর নামটা কি? আনিশার। আবার ধমক দিয়ে থামিয়ে দিল আয়াস। ঠোঁটের ওপর আঙ্গুল রেখে থামিয়ে দিল তাকে। উঠে দাঁড়িয়ে ছবি দেখতে দেখতে এক পাক ঘুরে ছন্দে ছন্দে বলল, আনিশা। আনিশা, আনিশা টু নিশা পাখি। ইয়েস, নিশা পাখি, এই নামটা একদম পারফেক্ট। রকি কাছুমাছু হয়ে বলল, কিন্তু স্যার, পুরো নামটা জানলে ভালো হতো না? নো নিড রকি, এখনও রেগুলার ডে রুটিন চাই। ও কখন কোথায় যায় আর কখন কি করে সব চাই। কিন্তু স্যার। আয়াস রকির দিকে তাকিয়ে খানিকটা ভাবুক হয়ে বলল, ওয়েট, আরেকটা কাজ করতে হবে তোমায়। রায়জাদা ফ্যামিলি, তার সব খোঁজ নিতে হবে। প্রত্যেকটা ডিটেলস চাই, তবে পুরনো নয়, নতুন খবর।
ওদের জন্যই তো ঢাকা থেকে বান্দরবানে শিফট হয়েছি। এখন কাজ সম্পন্ন করার পালা। মাহাতাব রায়জাদার ছেলে আর মেয়ে দেখেছিলাম, অনেক ছোট ছিল তারা, তাও পেপারে দেখেছি। এখন ওদের খবরও তো নিতে হবে। স্যার আমি তো সেটাই বলতে চাইছি। কি বলতে চাইছো তুমি? ভালো করে খবর নিয়ে আসো। নাও আই এম বিজি। কথাটা বলে ওপরে উঠে গেল আয়াস। রকি হতাশ চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে থাকলো। আনিসার পুরো নামটা আর বলা হলো না। দুপুর প্রায় 12:30। আমি যাচ্ছি সেই গ্রামটাতে। নিঝুমের খবর নেওয়া প্রয়োজন। কালকে তো ওর সাথে থাকতেই পারিনি, মনটা ছটফট করছে। না জানি কোথা থেকে কি হয়ে গেল, সব কিছু এলোমেলো হয়ে গেল। আর সব হলো ওই লোকটার জন্য। পুলিশে কমপ্লেন দিতে চেয়েছিলাম, কিন্তু কি কমপ্লেন দেব? আমি তো এটাও জানি না ওই লোকটার আসল নামটা কি। ভাবনার জগতে পাড়ি দিতে দিতে পৌঁছে গেলাম অবশেষে। নিঝুমের বাড়িতে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। খানিকটা ভয় কাজ করতে শুরু করলো। আঙ্কেলের রুমে মানুষ ভর্তি লোক, সবার মুখ শুকিয়ে গেছে। কেউ কেউ কাঁদছে। নিঝুমের ঘর থেকে কান্না মাখা সুরের মৃদু চিৎকার পাচ্ছি। নিঝুম রে, এটা কি করলি তুই? কেন এমন করলি? উঠ না মা। ব্যাপারটা সুবিধের মনে হলো না মোটেও। জোরে পা চালিয়ে নিঝুমের ঘরে প্রবেশ করলাম। চৌকিতে নিঝুমের নিস্তব্ধ দেহ পড়ে আছে। সেটার আশেপাশে ঘিরে আছে মানুষজন। কিছু ঠিক লাগলো না। আমি চৌকির কাছে দাঁড়িয়ে আঙ্কেলকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেলের মতো শক্ত মানুষের চোখেও পানি। বুঝতে বাকি রইল না যে নিঝুম কি করেছে। ধরপড় করে নিঝুমের পাশে বসে ওর হাত মালিশ করতে করতে বললাম, এই নিঝুম ওঠ না, এটা কি করে করতে পারিস? তুই তো পড়াশোনা করা মেয়ে, তুই এমন গর্ধবের মতো কাজ করতে পারলি? পাশ থেকে একজন বলে উঠল, ও আর নেই, ওকে ডেকে লাভ নেই। আমি লোকটার কথাই পাত্তা দিলাম না। সবার উদ্দেশ্যে চিৎকার করে বললাম, আচ্ছা নিঝুমের ঘরে কালকেও ঘুমায়নি? আমি ঘুমিয়েছিলাম। ও তো আমি কাজে যাওয়ার পর বাড়িতে যখন কেউ ছিল না তখন এসব করেছে। কথাটা বলেই কাঁদতে শুরু করলেন নিঝুমের মা। আমি নিঝুমের নিঃশ্বাস চেক করলাম, সেটা পড়ছে কিনা বুঝতে পারছি না। বাম হাতের পালস চেক করতেই গভীর মনোযোগ দিলাম। চোখ খুলে চিল্লিয়ে বললাম, নিঝুমের পালস কাজ করছে, ও বেঁচে আছে। আচ্ছা কি করে সুইসাইড অ্যাটেম্প্ট করলো? নিঝুমের বাবা আমাকে একটা ঔষধের পাতা এগিয়ে দিয়ে বললেন, ঘুমের ওষুধ খেয়ে। আমি নিজেকে শান্ত করলাম, তারপর বললাম, দেখুন আমার মনে হয় এটা লো কোয়ালিটির ঘুমের ওষুধ। এমনিতেও ট্যাবলেটের কাজ সারতে সময় লাগে, তাই নিঝুমের কিচ্ছু হবে না। অ্যাম্বুলেন্স কল করতে হবে। কথাটা বলেই ফোনটা উঠিয়ে অ্যাম্বুলেন্সে কল করলাম আমি। অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক সময় লাগবে ভেবে ওকে আমার গাড়িতে নিতে চাইলাম, কিন্তু লোকজনেরা এমন কান্না ছুড়েছে নিঝুমকে ছাড়ছেই না। হসপিটাল কাছে হওয়ায় অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি এসে গেল। আমি সবার সাহায্যে অ্যাম্বুলেন্সে তুলে দিলাম, কিন্তু ওনাদের সাথে গেলাম না, আমাকে ফিরতে হবে বলে। মায়ের সাথে দেখা করার কথা আজ। নির্দিষ্ট দিনগুলোতেই মেন্টাল হসপিটালে ঢুকতে দেওয়া হয়। আজকে সেই দিন। মায়ের সঙ্গে কথা না হলে নিজের ভয় করছে। মায়ের মুখটা দেখলে যদি একটু সাহস পাওয়া যায়। জঙ্গলে পেরিয়ে চা বাগানের রাস্তা দিয়ে নামছি সবে। সামনের রাস্তায় খেয়াল নেই আমার ভয়ে ঠোঁট জোড়া কাঁপছে। হাঁটতেই পারছি না ঠিক করে। পথে যে একটা বড় পাথর রয়েছে সেটাও খেয়াল করিনি। আমার হিল জুতোর সঙ্গে বিঁধে গেল। ওপর হয়ে পড়ে যেতে নিলাম। কেউ সামনে থেকে আমার হাতের বাহু চেপে ধরে সোজা করে কাছে টানলো। রাজ্যের চুল এসে পড়ল মুখে, চুলগুলো চোখেও পড়েছে, তাই কিছুই দেখতে পাচ্ছি না। একটা ঠান্ডা আর শিরশিরে বাতাস অনুভব করতে পারলাম। পুরো শরীর ছাঁকুনি দিয়ে উঠল। কেউ আমার চুলগুলো ধরে সরিয়ে দিল। চোখ খুলতে পারলাম আমি। কানে কারো আওয়াজ ভেসে এলো, চলার সময় সামনে দেখতে হয়, নয়তো বাই এনি চান্স যদি পড়ে যেতে লাগো অন্য কোনো ছেলে এসে ধরলে মোটেও ভালো লাগবে না নিশা পাখি। নিশা পাখির শব্দটা শুনে এক হালকা শিহরণ বয়ে গেল আমার মনে, কিন্তু সামনের মানুষটাকে দেখতেই ভয় আর ঘৃণা দুটো একসাথে কাজ করতে লাগলো। তার থেকে নিচের বাহু ছাড়ানোর চেষ্টা করতেই লোকটা আমার বাহু ছেড়ে দিলেন। আমি পিছিয়ে গিয়ে ভয় আর ঘৃণা মিশ্রিত গলায় বললাম, আপনি? আমাকে ধরার অধিকার কে দিয়েছে? সরুন, দূরে সরে যান।
কথাটা বলে নিচেই পিছিয়ে গেলাম। উনি ছোট ছোট পায়ে এগোতে 2 হাত ছড়িয়ে বললেন, রিল্যাক্স নিশা পাখি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তার গ্যারান্টি কি? আর আমার নাম নিশা পাখি নয়। উনি নিচের ঠোঁটে হাত বুলিয়ে ঠোঁট উল্টিয়ে বললেন, আই নো দ্যাট ইয়োর নেম ইজ আনিশা। আনিশা থেকে আ অক্ষর কেটে দিয়ে নিশার সঙ্গে পাখি লাগিয়েছি। এই নামটা তোমাকে স্যুট করে। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি কি করে জানলেন আমার নাম? সেটা তো বড় কথা নয়, আজকে যেখানে তোমাকে পাবো ভাবতেই পারিনি। লোকটার সাথে কথা বলতে আমার ভয় পাচ্ছে, তবুও সাহস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার নিজের ভীরু গলাকে দাবিয়ে শক্ত গলায় বললাম, আসলে কে আপনি বলুন তো, কি পরিচয় আপনার? ও মাই গড, কাল সবাই এত করে আমার নাম বললো, তবুও আমার নাম শুনতে পাওনি? আয়াশ চৌধুরী আমার নাম। আমি সন্দেহী গলায় বললাম, বিশ্বাস করি না আমি, হয়তো আয়াস চৌধুরীর নাম নিয়ে এসব খুন খারাপি করে বেড়াচ্ছেন। আয়াস মুখে হাত দিয়ে বললেন, ওহো, তাই তো, হতেও তো পারে, তবে আমি তো মিথ্যে বলছি না, তার একটা প্রমাণ আছে আমার কাছে। ওয়েট। কথাটা বলে আয়াস নিচের পকেট থেকে মানিব্যাগ বের করে সেটা খুলে আমার সামনে ধরলেন। তার আইডি কার্ডে সুন্দর করে লেখা আয়াস চৌধুরী। বুঝে গেলাম আমি ঠিক ছিলাম, আমার সন্দেহ ঠিক ছিল। বড় বড় চোখ করে লোকটার দিকে তাকালাম। উনি আমার দিকে দ্রুত এগিয়ে আসতে থাকলেন, আমি পিছতে থাকলাম। ঠেকে গেলাম একটা বড় গাছের সাথে। সাইড কেটে আসতে নিলে সাইডে হাত রাখলেন আয়াস। অপর সাইডেও হাত রেখে নিচের হাত দিয়ে আমাকে উনি নিচের হাত দিয়ে বেঁধে রাখলেন। রাগি রাগি চেহারা নিয়ে বললাম, সরুন এখান থেকে, সরুন। আই লাভ ইউ সুইটহার্ট। থমকে গেলাম, বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো। কিছুক্ষণ ভয় আর সংশয় নিয়ে চুপ থেকে বললাম, পথ সরে দাঁড়ান। আমার অ্যান্সার? আমি বলছি পথ সরে দাঁড়ান। আয়াস হাত নামিয়ে নিলেন, সামনের দিকে হাত এগিয়ে দিয়ে বললেন, যাও, বাট আগের মতো পড়ে যেতে নিও না, ওকে? আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে দ্রুত পা চালিয়ে চলে এলাম রাস্তায়। নিজের সাহসটা বজায় রেখেছিলাম আমি, তবে পরের দিনই নিঝুমের মৃত্যুর খবর পেয়ে নিজেকে শান্ত রাখতে পারিনি। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কেউ আমার কথা বিশ্বাস অবধি করছিল না। সেখানেই ছিল আমার হতাশা। এমনকি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করার ত্রুটি রাখিনি আমি। তবে সবই পরিশ্রম মাটিতে মিশে গিয়েছিল যেন। পুলিশের দরকার ছিল যেটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না। বেশ কয়েকদিন ট্রমার মাঝে ছিলাম, ঠিক করে খেতাম না, ঠিক করে কারোর সাথে কথা বলতাম না। প্রথমবার এতটা ভয়ানক কিছু দেখে ফেলেছিলাম। আমি নিজেকে ঘরবন্দি বানিয়ে ফেলেছিলাম। ল্যাপটপে কিছু একটা ঘাটাঘাটি করছে আয়াস, ভ্রু যুগল তার কুচকানো। কিছুই ভালো লাগছে না। এমনই সময় রকি আসে, পায়ের শব্দ পেয়ে নিজের ল্যাপটপ অফ করে ফেলে সে। পাশে ল্যাপটপ রেখে পায়ে পা তুলে বসে আয়াস। খানিকটা বিরক্তির সুরে বলে, এতদিন লাগে তোমার রায়জাদা ফ্যামিলির ডিটেলস কালেক্ট করতে? রকি আয়াসের দিকে একটা ফাইল এগিয়ে দেয়। আয়াস হাত বাড়িয়ে ফাইলটা নেয়, সঙ্গে সঙ্গে রকি বলে ওঠে, সরি স্যার, অনেকগুলো ডিটেলস তাই কালেক্ট করতে একটু লেট হয়ে গেছে, বাট ফাইল একটু ট্রুজেল্ড ডিটেলস পেয়ে যাবেন। আয়াস চোখ নামিয়ে ফাইল মনোযোগ দেয়। সঙ্গে সঙ্গে রকি বলতে শুরু করে, স্যার, আপনার আসল শত্রু মাহতাব রায়জাদা, যার ছেলের নাম রিক রায়জাদা, এবং ওনার একটি মেয়েও আছে, তার নাম। বলতে গিয়েও থেমে যায় রকি। রকির থেমে যাওয়া দেখে আয়াস ভ্রু কুঁচকে বলে, উঠে, আমি তো ফাইল দেখছি, তুমিও বলো, শুনতে থাকি। রকি আটকা আটকা গলায় বলে, ওকে স্যার, ওনার মেয়ের নাম আনিশা রায়জাদা। বিস্ফোরিত চোখে তাকায় আয়াস। উঠে দাঁড়িয়ে যায় সে। ওকে ঠিক শুনলো, নাকি এটা ওর মনের ভুল ছিল? কিছু বুঝতে পারছে না সে। রকির দিকে প্রশ্ন ছুড়ে মারে, কার নাম নিলে তুমি একটু আগে? স্যার, আনিশা রায়জাদা, আপনাকে আমি সেদিন এই কথাটি বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি সেদিন শুনতেই চাননি আমার কথা। আনিশার পুরো নামটা আপনি শুনতে চাননি। তুমি কি শিওর এটা সেই আনিশা? রকি মাথা নাড়িয়ে বলল, ইয়েস স্যার, আমি শিওর। ইভেন পুরো ফ্যামিলিটির ফটো ফাইল আছে, আপনি দেখতে পারেন। আয়াস তাড়াহুড়ো করে ফাইল হাতে নিয়ে সেটা ঘাঁটতে ঘাঁটতে বের করে ফেললো ফটো। রকি এগিয়ে গিয়ে আয়াসের পাশে দাঁড়িয়ে ফটো একটা একটা করে দেখিয়ে দিয়ে বলল, স্যার, এটাই মাহতাব রায়জাদা। তার ডান পাশে রয়েছে রিক রায়জাদা, আর বাম পাশে যে দাঁড়িয়ে আছে তার কথা না বললেও বুঝবেন।
আয়াস হাত বুলিয়ে বুলিয়ে ফটো দেখতে থাকলো। বাম পাশে আনিশা দাঁড়িয়ে আছে, ওর মুখে হাসি, তাও নিজের বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। ফাইলটা একপাশে ছুঁড়ে মারল আয়াস। রকি খানিকটা পিছিয়ে গেল ভয়ে। আয়াস সোফার হ্যান্ডেল ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, রকি তুমি এখন যাও, আই নিড টু টাইম। সময় হলে তোমাকে আমি নিজেই ডেকে নেব। নাও লিভ। রকি তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গেল। আয়াস একটু একটু করে এগিয়ে গিয়ে ফাইলটা আবারও হাতে তুলে নিয়ে আটকে থাকা ছবিটা খুলে নিল সে। ছবিটা ভালো করে দেখে নিল, নিজেই নিজের উদ্দেশ্যে কঠোর গলায় পড়ল, কিভাবে পারলি আয়াস নিজের শত্রুপক্ষের মেয়ের প্রেমে পড়তে? কি করে পারলি তুই? হাও? এখন কিসের কথা শুনবো আমি? নিজের মনে থাকা ওই মেয়েটার প্রতি ভালোবাসার কথা শুনবো, নাকি নিজের মাথায় থাকা এত বছরের তিল তিল করে গড়ে তোলা প্রতিশোধের সেই প্ল্যান? কিছুক্ষণ পর ভেতর থেকে রকির ডাক পড়ল। ভেতরে হন্তদন্ত হয়ে ছুটে আসে সে। ও এসেই দেখে আয়াস জানালার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রকি খানিকটা বিব্রত হয়ে প্রশ্ন করল, আমাকে ডেকেছেন স্যার? আয়াস রকির দিকে ফিরে তাকালো। আয়াসের হাতে ড্রিঙ্কসের গ্লাস। খানিকটা অবাক হলো রকি, কারণ এতদিন আয়াস ড্রিঙ্কসের বোতল পর্যন্ত ধরেনি। আনিশার আগমন আয়াসের জীবন যেন পাল্টে দিয়েছিল। হুট করেই আবারও আগের মতোই হয়ে গেল আয়াস। আয়াস ঠোঁটে গ্লাস ধরে এক চুমুক দিয়ে ঢোক গিলে বলল, লিসেন রকি, আই হ্যাভ এ প্ল্যান। যেহেতু নিশা পাখির পরেই গিয়েছি, আবার যখন ওই ফ্যামিলির থেকে প্রতিশোধও নিতেই হবে, তখন দুটো কাজ যদি আমি একসাথেই করি তাহলে কেমন হবে বলো তো? খানিকটা থতমতো খেয়ে যায় রকি। নিজের গলায় থাকাটাই এদিক ওদিক ঘুরিয়ে বলল, মানে স্যার, আমি বুঝতে পারলাম না ঠিক। আয়াস এগিয়ে এসে নিচের গ্লাসটা জোরেই টেবিলে রেখে দিল। খানিকটা চমকে উঠল রকি। সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে এগিয়ে আস্তে আস্তে পড়ল, এত সহজ কথা তুমি বুঝতে পারো না রকি। একে তো ওই মেয়েটার প্রেমে হাবুডুবু খেয়ে চলেছি, এটা সত্যি কথা। আবার ওই রায়জাদা ফ্যামিলিকে ধ্বংস না করা অবধি এত বছর পরেও রাতে ঘুমাতে পারবো না, এটাও ঠিক। জানো তো, আমি শুনেছিলাম প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে হয় সব থেকে দামি জিনিস। বাবার মেয়ে হয় বাবার হৃদয়। এখন ওই হৃদয়কে যদি আমি টুকরো টুকরো করে দেই তাহলে কেমন হয় বলো তো? স্যার, আপনি কি আনিশা রায়জাদাকে মারার প্ল্যান করছেন? আয়াস দ্রুত হেঁটে এসে রকির ঘাড় ধরে শক্ত গলায় বলল, এই কথা আমি ভাবতেও পারবো না। জীবনে কাউকে মারতে আমার হাত কাঁপবে না, তবে ওই মেয়েটাকে আমি একটু হলেও নিজের এখানে জায়গা দিয়েছি, তাই ওকে মারতে গেলে হাত কাঁপবে আমার। পারবো না মারতে, তবে ওর জীবন বিষাদে ভরিয়ে তো তুলতেই পারি। আয়াস বুকের বাম পাশে হাত দিকে বলল, কিন্তু স্যার, কি করে স্যার? এখনো বুঝলে না? কাউকে কাছে রেখে তার জীবন নরকের থেকেও দুর্বিষহ করে তোলার সহজ পদ্ধতি কি বলতো? রকি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি স্যার? বিয়ে। রকি খানিকটা নড়াচড়া করে সোজা হয়ে দাঁড়ায়, হালকা কেশে বলে ওঠে। কিন্তু স্যার। আয়াস বিরক্তির সুরে বলে ওঠে, কি কিন্তু কিন্তু করছো রকি? স্যার, মাহতাব রায়জাদা আপনার সঙ্গে ওনার মেয়ের বিয়ে দিবে কেন? আয়াস আশেপাশে হাত ছাড়িয়ে জোরে জোরে বলে ওঠে, টাকা টাকা টাকা, বুঝেছো রকি? আর কেউ টাকার দাস হোক বা না হোক, আই এম 100% শিওর মাহতাব রায়জাদা টাকার দাস। এবার রকির কাছে বিষয়টা ক্লিয়ার হলো। আয়াস আবারও বলে উঠল, নিশা পাখিকে কষ্ট দিলে তার বাবাকে কেঁদে কেঁদে বলবে, তখন কষ্টটা কিন্তু তার বাবারই লাগবে। একটা কাজ ভালোই হলো, আনিশার মাধ্যমে এখন আমরা শত্রুদের কাছে পৌঁছাতে পারবো। কথাটা বলে পাগলের মতো হেসে ওঠে আয়াস। তবে তার বুকের কোথাও একটা ক্ষীণ যন্ত্রণা আঘাত করে। বর্তমান। এবার বুঝলে পুরো কাহিনীটা? আয়াসের কথা এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। তবে একটা জিনিস তো পরিষ্কার হয়েছে, আয়াস আমার পরিবারের ক্ষতি করতে চায়। কিন্তু কেন? আমি দাঁতে দাঁত চেপে ওনাকে প্রশ্ন করলাম, আমার পরিবার আপনার কি ক্ষতি করেছে? কেন আমার ফ্যামিলির পিছনে পড়ে আছেন আপনি? আয়াস চেয়ার থেকে উঠে পড়লেন, মুখটা ফিরিয়ে নিলেন আমার দিক থেকে। আমি হাত মোচড়ামুচড়ি করছি আর আয়াসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি কি পাবো এর উত্তর? কয়েক সেকেন্ড পর আয়েশের ভার গলায় শুনতে পেলাম আমি, আমার পুরো পৃথিবীকে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে আমার জীবনের প্রত্যেকটা প্রিয়জনকে। যারা ছিল আমার পৃথিবী, কেড়ে থেকে নিয়েছে
আমার থেকে আমার ছোটবেলা। কথাগুলো বলে আমার দিকে ঘুরে তাকালেন আয়াস। আমি আঁতকে উঠলাম। ওনার টকটকে লাল চোখ দেখে বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। তবে ওনার চোখে পানিও দেখতে পাচ্ছি, যেটা বেশ অবাক করছে আমায়। চেয়ার এক হাত দিয়ে সচরে ফেলে দিতেই চেয়ারের ওপরের অংশ ভেঙে গেল। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আমার মা, আমার বাবা আর আমার ছোট বোনকে মেরে ফেলেছে, শেষ করে দিয়েছে পৃথিবী থেকে তাদের অস্তিত্ব, মুছে দিয়েছে আমার জীবন থেকে তাদের। অবাক করা বিষয় কি জানো? তোমার ভাই রিকো যোগ ছিল তার সাথে। অবাক লাগছে? চমকে যাচ্ছ? ঘটনাটা 16 বছর আগের। তখন তো রিক ছোট ছিল, তবুও কতটা জানোয়ার সে, সেটাও প্রমাণ করে দিয়েছে আমার রক্তাক্ত করে। প্রায় তো মরেই গিয়েছিলাম সেদিন। যদি বড় ভাই না থাকতো আমিও হয়তো মরেই যেতাম। কথাগুলো কানে অবিশ্বাস্য হয়ে ঠেকল। হাত পা ঠান্ডা হয়ে এসেছে, পুরো দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ খিচে বন্ধ করে ফেললাম। নিজের বাঁধা হাতটা নাড়িয়ে কাঁপতে কাঁপতে বললাম, না না না, বিশ্বাস করি না আমি। এসব মিথ্যে কথা। আপনি আমার পরিবারকে আমার থেকে দূরে করার জন্য এসব কথা বলছেন। আমার বাবা আর আমার ভাইয়া অনেক ভালো মানুষ। বুদ্ধি হওয়ার পর থেকে ওদের আমি কারোর গায়ে হাত ওঠাতে অবধি দেখিনি। আর আপনি কিনা ওদের খুনের অভিযোগ আনছেন? এসব হতেই পারে না। মন করা গল্প বিশ্বাস করি না আমি। আয়াস হো হা করে হাসলেন। ওনার হাসি বাড়তে থাকলো। আমি হালকা করে চোখ মেললাম। মাঝে মাঝে মনে হচ্ছে এই লোকটা কি সত্যি বলছে। অতঃপরই মাথা নাড়িয়ে ফেলছি আমি। এসব অসম্ভব ব্যাপার। আমি এই ঠকবাজ নোংরা লোকটার কথাই কিছুতেই বোকা বনে যেতে পারি না। আমাকে এটা মনে রাখতে আয়াস একজন নিজেই খুনি। আয়াস হাসি থামিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করিয়ে বললেন,